রক্তাক্ত গণ অভ্যুত্থান, শেখ হাসিনার পতন, অধ্যাপক ইউনূসের দায়িত্ব গ্রহণ, কতটা বদলেছে বাংলাদেশ? আমরা এখন মুখ খুলে কথা বলতে পারি। কখনোই নিরাপদ না। নারী আমাদের কোনো ধরনের পাবলিক স্পেসে এখনো নিরাপদ না। শুধু ইসলাম ধর্ম না, কোনো ধর্মীয় মৌলবাদ এখানে প্রতিষ্ঠিত হবে না। যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ নিয়ে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। সব জায়গা থেকে যেই পরিমাণ সাপোর্ট আমাদের পাওয়ার কথা ছিল সেটা শতভাগ পাওয়া যায়নি। 5ই আগস্ট লোকে লোকারণ্য ঢাকার সংসদ ভবন এলাকা। ঠিক 1 বছর আগে এই দিনে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে দিনটি 36 জুলাই হিসেবে পরিচিত। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। কপালে পতাকা জড়িয়ে রওজাতুল জান্নাত স্বামী সন্তান সহ 36 জুলাই উদযাপন করতে এসেছেন। গত জুলাইয়ে যে আন্দোলন হলো, গত বছরের জুলাইয়ে, সেই আন্দোলনে কি আপনি অংশ নিয়েছিলেন? আমি অংশ নিয়েছিলাম, আমার ফ্যামিলি সহ আমরা অংশ নিয়েছিলাম। কেন? আমরা আসলে মূলত এই ফ্যাসিস্ট মুক্ত, একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, তাই অংশ নিয়েছিলাম। তো এখন কি আপনি 1 বছর পর সেটা দেখতে পাচ্ছেন? এখন আসলে বাংলাদেশ নিয়ে অনেক বেশি, যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশ নিয়ে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। যতটা আসলে অ্যাম্বিশন ছিল অতটা অ্যাম্বিশন ফিল আপ হয় নাই। তবে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আগের চেয়ে অনেক বেশি। মুক্ত চিন্তার অধিকার আমরা স্বাধীনতা পেয়েছি। দীর্ঘমেয়াদে নারীর স্বাধীনতা নিশ্চিতে সংস্কারও আশা করেছিলেন জান্নাত, তবে সেই আশা আজও পূরণ হয়নি। নারী সংস্কার বলতে আমরা মূলত বুঝি নারীর স্বাধীনতা, যে নারী তার নিজের মতো চিন্তা করবে, তার ফ্যামিলি থেকে হোক, তার শিক্ষা জীবনে হোক, তার ব্যক্তিগত লাইফে তার মত প্রকাশ হোক, তার ফ্যামিলি লাইফে মত প্রকাশ হোক, বা সমাজে এভরি সেক্টরে একজন পুরুষ যেভাবে সমাজে মত প্রকাশ করতে পারে স্বাধীনভাবে, এরকম যেন নারীও পারে। শুধুমাত্র ধর্মীয় যেই বাধাগুলো দিয়ে নারীকে যেন অবস্ট্রাকল করা না হয়। ঢাকার অদূরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী অভ্যুত্থানের সময় বলিষ্ঠভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় এই চত্বরে তার আবৃত্তি করা একটি কবিতা ভাইরাল হয়েছিল। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না। তবে 1 বছর পর তিনি আর 36 জুলাই নিয়ে উৎসাহ পাচ্ছেন না। এ সংক্রান্ত কোনো আয়োজনেও অংশ নেননি। প্রত্যাশা যা ছিল সেটা 1 বছরেই সব পূরণ হয়ে যাবে, সেটি সম্ভব নয়। কিন্তু গত 1 বছরে এমন কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে যেগুলো ঘটবার কথা ছিল না। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেগুলো ঘটবার কথা ছিল না। সেগুলো নিয়ে আমার মূল উদ্বেগের জায়গাটি। আপনার এরকম কেন মনে হচ্ছে? সারা দেশে বেশ কিছু মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে ফেলা হয়েছে, এবং আপনারা দেখবেন ঢাকা শহরে এই কিছুদিন আগে ঢাকা শহরে আমাদের বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের কিছু মোরাল ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এগুলো 24-এর যে জন আকাঙ্ক্ষা তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আপনারা জানেন যে সরকার সংস্কারের নামে 11টি সংস্কার কমিশন করেছে, কিন্তু সেখানে শিক্ষা সংস্কার কমিশন হয়নি, সেখানে জনস্বাস্থ্য সংস্কার কমিশন হয়নি। অথচ 24-এর গণ অভ্যুত্থানের কেন্দ্রই ছিল বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সুতরাং শিক্ষা সংস্কার বাদ দিয়ে একটি রাষ্ট্র সংস্কার তো সম্ভব নয়, আমরা যতটুকু বুঝি। এই সরকারকে যাদের সহায়তা করার কথা ছিল তারা কতটা সহায়তা করেছে সরকারকে? সবচেয়ে যেটি উদ্বেগজনক সেটি হচ্ছে যে এই সরকারও কিন্তু ভয়াবহভাবে আমি বলবো স্বজনপ্রীতি হয়েছে। কারণ উপদেষ্টা পরিষদে যারা গিয়েছেন বা প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা বসেছেন, তারা ওই জানাশোনা বিভিন্ন রাজনৈতিক তদবির ওইভাবেই তারা বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। ফলে শুরু থেকেই সরকারের যে কাঠামো, সেই কাঠামোগত একটা দুর্বলতা তৈরি হয়েছে, আর ওই যে ঐক্যটা ধরে রাখা যায়নি। ফলে এখন ধরুন সংস্কারের নামে যেগুলো চলছে, প্রত্যেকটা দলই আমার বিবেচনায় তারা ওই ধরনের সংস্কার চাচ্ছেন যেই সংস্কারের মধ্য দিয়ে তারা নিজেরা ক্ষমতা যেতে পারবে। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা তুলে ধরে গত এপ্রিলে একটি প্রতিবেদন করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর এবং একপেশে বলেছে। অধ্যাপক রব্বানী প্রতিবেদনটি দেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাংলাদেশের মাটি একটি অসাম্প্রদায়িক মাটি,
এখানে শুধু ইসলাম ধর্ম না, কোনো ধর্মীয় মৌলবাদ এখানে প্রতিষ্ঠিত হবে না, এবং এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক ধর্মের, প্রত্যেক বর্ণের, প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষ তাদের সমান মর্যাদা পাবে, তারা তাদের সমান অধিকার পাবে, সেটাই আমার প্রত্যাশা। ঢাকার উত্তরায় ডয়চে ভ্যালের সঙ্গে কথা হয় জুলাই কন্যা সায়লা আক্তার শশীর সঙ্গে। গত বছর 2রা আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন দেশে বিদেশে ভাইরাল হয় একটি ছবি। শশী সেই ছবিতে ছিলেন। এই সেই ছবি। ঠিক এভাবেই আমরা রিকশায় উঠে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের নয়, ঝুম বৃষ্টিতে এই স্লোগান পুরা কলেজের প্রেমিসেস ভেসে ওঠে। যে পরিবর্তনের জন্য আসলে আমরা রাস্তায় নামা, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। এই যে আমাদের বর্তমান সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলে, বা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি ওনাকে নিয়ে যত ধরনের সমালোচনা করেন না কেন, আপনাকে কোনোভাবে আপনার গুমের শিকার হতে হবে না। এখন আপনাকে বাসা থেকে ধরে নিয়ে যাবে না। এটা আমাদের জন্য অনেক বড় বিষয় যে আমরা এখন মুখ খুলে কথা বলতে পারি, কিন্তু গুণগত যেই সংস্কারের কথা বলবো, ওই সংস্কারগুলো এখনো হয়নি। গণ অভ্যুত্থানের পর পড়াশোনায় ফিরে গেছেন শশী। সোশ্যাল মিডিয়াতেও আর সক্রিয় নেই, তবে এখনও মাঝে মাঝে হুমকি পাচ্ছেন তিনি। মাঝখানে আমাদের যখন গুপ্ত হত্যা চলছিল, তখনও আমি একটা সিরিয়াস ধরনের থ্রেট খেয়েছিলাম। আমার বাবাকে ফোন করে আমাকে ধর্ষণ করার অনেক বড় ধরনের থ্রেট এসেছিল। আমি সেফ ফিল করছিলাম না, তার মধ্যে আবার দেশের সিকিউরিটি সিস্টেমও খুব বেশি ভালো ছিল না তখন। অ্যান্ড অলমোস্ট 2 থেকে 3 জন স্টুডেন্ট অ্যাসাসিনেটেড হয়েছিল। সো ওই মোমেন্টটা আমাদের জন্য স্ক্যারি ছিল। তো অবশ্যই অগস্টের পরেও আমি বিভিন্ন ধরনের হুমকি ধামকি পেয়েছিলাম। অন্তর্বর্তী সরকার গত 1 বছরে প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ফলে নারীদের মনেও বাড়তি ভীতির সঞ্চার হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার রাসনা ইমাম। বাংলাদেশে কোনো নারী কখনোই নিরাপদ ছিল না। সো কেউ যদি বলে থাকি ইভেন আগের আমলে বা তার আগের আমলে বা কখনোই নিরাপদ না। নারী আমাদের কোনো ধরনের পাবলিক স্পেসে এখনো নিরাপদ না। পাবলিক স্পেস বাদ দেন, এডুকেশনাল ইনস্টিটিউশনসে আমরা নিরাপদ না, কর্মক্ষেত্রে আমরা নিরাপদ না, বাড়ির 4 দেয়ালের মধ্যেও আমরা নিরাপদ না। আর এখন যেটা হয়েছে, এমনিতেই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খারাপ। সো যারা আগে থেকেই নিরাপদ ছিল না, ইন এডিশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো না, তখন তো তাদের নিরাপত্তাহীনতা আর একটু বাড়বেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, যেরকম আপনার মনে আছে কিনা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একজন হেনস্থা করলো এক নারীকে, তারপরে অ্যারেস্টেড হলো এবং তাকে রিলিজ করার দাবিতে এক মব চলে গেছে পুলিশ স্টেশনে, গলায় মালাটালা পরিয়ে রিলিজ করলো। সো এগুলো অত্যন্ত আপত্তিকর, এবং এটাতে আমরা এক্সপেক্ট করেছি যে দ্রুত হলেও সরকারের থেকে একটা রিয়াকশন আসবে। ওটা হলেই কিন্তু দ্যাট উড হ্যাভ বিন এনাফ। সামরিক বাহিনীর বিষয়টা যদি একটু বলেন, যে তারা এই যে রাজপথে থাকার পরও এরকম একটা সুশৃঙ্খল বাহিনী, যার বিদেশে শান্তি রক্ষার সুনাম আছে, তারা যখন রাজপথে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সব ধরনের ক্ষমতা সহ, তারপরেও কেন তাহলে এই পরিস্থিতি? কিছু দূর হলেও আমি তো বলবো হয়তো হতে দিচ্ছে, তাই হচ্ছে। অ্যান্ড হতে দেওয়ার পেছনে একটা কারণ তো আমরা সবাই জানি, যে নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে, ওনারাও হয়তো একটু হ্যান্ডস অফ থাকতে চাচ্ছে, ওনারা হয়তো বল প্রয়োগ করতে চাচ্ছে না, অ্যাবসলিউটলি ওনাদের কাছে প্রয়োজন না মনে হলে, হয়তো অনেক ক্ষেত্রে প্রয়োজন হলেও করছেন না, বিকজ এই ঘটনাটা যে ঘটেছে, এটা একটা কারণ। আরেকটা কারণ তো আমি জানি না, টু বি ভেরি অনেস্ট, বিকজ ওনারা চাইলে যে ওনারা শক্তভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তো আমি বিশ্বাস করি না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সামগ্রিকভাবে একটি দুর্বল সরকার মনে করেন অনেকে। ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে রাজনৈতিক বিশ্লেষক এবং জুলাই যোদ্ধারাও সে কথা স্বীকার করেছেন। তবে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি দেখছেন ভিন্নভাবে। সব জায়গা থেকে যেই পরিমাণ সাপোর্ট আমাদের পাওয়ার কথা ছিল, যে পরিমাণ সক্ষমতা আমাদের অফিসগুলি, আমাদের আমলাতন্ত্র, আমাদের পুলিশ, আমাদের বাহিনীগুলি দেখানোর কথা ছিল, সেটা শতভাগ পাওয়া যায়নি। সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি সরকারকে খানিকটা দুর্বল বলতেই পারেন। আর ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে যদি আমি বলি, আমি একটি দুর্বল সরকার পছন্দ করি। আমি এরকম সবল সরকার চাই না যে আমার ঘাড়ের উপর চেপে বসবে। অনেক ঘটনা
সাধারণ দৃষ্টি মনে হয়েছে যে সরকার এটাতে কেন কঠোর হচ্ছে না। সরকার কঠোর না হয়েও সেটার সহজ আউটকাম বের করেছে, অনুরোধ করে 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 মানুষগুলিকে সে জায়গায় কনভিন্স করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন মাঝে মাঝেই বলে যে এতজন সাংবাদিক কারাবন্দী হয়ে আছেন, গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে না। আবার গণমাধ্যমের মালিক যারা আছে, মালিক পক্ষ অনেক সময় বলছে যে মব তৈরি করে তারপরে নানা রকমের চাপ তাদের উপর দেওয়া হচ্ছে, ফলে তারা সরকার বা গোয়েন্দা সংস্থার কাছ থেকে চাপ না পেলেও কোট আনকোট মব বা মব ভায়োলেন্সের আশঙ্কায় তাদের মধ্যে এখন এক ধরনের সেন্সরশিপ কাজ করছে। তো এই পরিস্থিতিটার কারণ কি মনে ওকে, এখন গ্রেফতারের কথা বলছেন বা তাদের বিরুদ্ধে মামলার কথা বলছেন, এর একটি মামলাও সরকার করেনি, একটি মামলাও না। মামলাগুলি করেছে সংক্ষুব্ধ নানান শ্রেণী পেশার মানুষ, সেখানে সরকারের কোনো হাত নেই। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলিকে সরকার সরাসরি আহ্বান করেছে, সরকার প্রধান আহ্বান করেছে আপনারা মন খুলে সমালোচনা করুন। দেখুন, আপনি সমালোচনা হচ্ছেও, রাষ্ট্রীয় গণমাধ্যমেও কিন্তু সরকারের সমালোচনা করে মানুষজন বক্তব্য দিচ্ছে। এরপরেও যদি কেউ ভয় পায়, বলছে যে সরকারের দিক থেকে কিছু বলছে না, ওনারা বলছেন কিন্তু গোয়েন্দা সংস্থা কিছু বলছে না, তারা মবের ভয় পাচ্ছেন, এটা একটা অজুহাত মাত্র। বেশ কয়েকবার অভিযোগ এসেছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং এক্ষেত্রে সরকার তাদেরকে সুরক্ষা দিতে পারছে না, এরকম কথাও নানাভাবে শোনা যাচ্ছে। নানা রকম সংগঠন রয়েছে বাংলাদেশে, বিভিন্ন সংগঠন তারা নানা রকম পরিসংখ্যান দিচ্ছে এবং আপনারা অনেক সময় বলছেন যে এটা সঠিক নয়, কিন্তু সামগ্রিকভাবে এই আলোচনাটা তো রয়ে গেছে। ডেফিনেটলি এই পরিস্থিতিটার কারণ কি? আপনি বেশ কিছু হত্যাকাণ্ড নিয়ে আমাদের এখানকার একটি লিডিং অর্গানাইজেশন যারা সনাতন ধর্মাবলম্বীদেরকে নানানভাবে প্রতিনিধিত্ব করে, তারা বেশ কিছু হত্যাকাণ্ডের বিষয় সামনে নিয়ে আসলো। ভেরি ফাইন, সরকার এটাকে আমলে নিল এবং এর প্রত্যেকটি ঘটনা ধরে ধরে বিশ্লেষণ করলো। আপনি অবাক হবেন, চুরির ঘটনায়, ডাকাতির ঘটনায়, পানিতে ডুবে মারা যাওয়া, সুইসাইড করা, এরকম কেসগুলিকে হত্যাকাণ্ড হিসেবে এখানে মানে সাম্প্রদায়িক দাঙ্গায় বা সাম্প্রদায়িক হামলায় মৃত্যু এভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আপনাকে বলি যে সাম্প্রদায়িক হামলা বা সাম্প্রদায়িক অসম্প্রীতির ঘটনা যে এখানে কোনোটি ঘটেনি এমন নয়। নির্বাচন, গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার, এরকম নানা বিষয় ঘুরিয়ে ফিরে আসছে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটি নির্বাচন আয়োজন করার। সামনের দিনগুলোতে পরিস্থিতি কি হবে সেটা বলা কঠিন, তবে অনেকেই এখন মনে করছেন যে তাদের বাক স্বাধীনতা ফিরেছে, অর্থনীতি আগের চেয়ে ভালো হয়েছে তারা মনে করছেন। তবে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন অনেকেই। এদিকে অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্তির দিন 8 আগস্টকে সংবিধান লঙ্ঘন ও কালো দিবস আখ্যা দিয়েছে আওয়ামী লীগ। জুলাই গণ অভ্যুত্থান ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে, তাহলে সেটা তারা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে বলেও জানিয়েছে বর্তমানে রাজনীতিতে নিষিদ্ধ থাকা দলটি।